আশা একটি খুবই সুন্দর অনুভূতি। প্রত্যেক মানুষের নিজের নিজের একটা আশা থাকে, কিন্তু যেইভাবে প্রত্যেক কয়েনের দুটো দিক থাকে সেইভাবে আশারও দুটো দিক থাকে। এক, যেটা খুবই সুন্দর আর অপূর্ব হয়। দ্বিতীয়, যেটা খুবই সাংঘাতিক হয়, যার গর্ভে লালিত হয় অপরাধ। নমস্কার, আমি ইন্সপেক্টর বিজয় সিং আর আপনাদের স্বাগত জানাই অপরাধে। বন্ধুরা, মানুষের জীবনে সবথেকে প্রয়োজনীয় কি? টাকা পয়সা, ফ্যামিলি, আরাম, সেলফ স্যাটিসফ্যাকশন, আমোদ প্রমোদ? কি বলতে গেলে সবকটা জিনিসই খুবই প্রয়োজনীয়, কিন্তু এর থেকেও বেশি জরুরি হল এই সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখা। এইভাবে রাজীব, অনিতা আর আকাশেরও নিজের নিজের স্বপ্ন এবং মনে আশা ছিল, এবং ওরা এই স্বপ্ন পূরণও করেছিল। কিন্তু কোন মূল্যে? চলুন দেখা যাক। ওকে নিতা, আমি তাহলে আসি। আরেকটা কথা, আমি নিতিনের স্কুলের টাকা দিয়ে দিয়েছি। ওকে, তুমি চিন্তা করো না, আর কোনো রকম সমস্যা হলে আমাকে মেসেজ করো। কতক্ষণে আসবে তুমি? এক সপ্তাহে চলে আসবো। সত্যি? পাক্কা। গুড বাই। বাই। আমি অনিতা মালহোত্রা, একজন বড়লোক বরের বউ। হ্যাঁ, এখন এটাই আমার পরিচয়। একটা মেয়ের জন্য বিয়েটা শুধুই বোঝাপড়া, যেটা সে তার নিজের জীবন দিয়ে করে। একটা ভালো আর সিকিউর লাইফের জন্য একজন মেয়ে নিজের মতামত, নিজের পছন্দ, নিজের স্বাধীনতা আর নিজের ইচ্ছের গলা টিপে দেয়। আমার বর শুধু টাকাকেই গুরুত্ব দেয়, আর এটা ভাবে যে টাকা দিয়ে যে কোনো খুশি কিনে নেওয়া যায়। কিন্তু কিছু খুশি টাকা দিয়ে পাওয়া যায় না, নাকি টাকা দিয়ে কেনা যায়। সেক্ষেত্রে বর আর বউয়ের একসাথে থাকাটাই গুরুত্বপূর্ণ। আর সেই খুশিটা যদি অন্য কারোর থেকে পাওয়া যায়, তাও আবার কোনো রকম শর্ত ছাড়া, তাহলে সেই ভালোবাসায় খারাপটাই বা কি? আমি রাজীব মালহোত্রা। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। অনেক পরিশ্রম করে একটা জায়গা বানিয়েছি নিজের। জানো, জীবনে সবচেয়ে বেশি কিসের দরকার হয় মানুষের? টাকার। এর থেকে দরকারি আর কিছুই হয় না। যদি আপনার কাছে টাকা কম না থাকে, তাহলে যাই হয়ে যাক না কেন, কোনো সমস্যা নেই। আর সেই জন্যই আমি জীবনে শুধুমাত্র টাকাকেই সম্মান করেছি, সব থেকে বেশি, আমার নিজের পরিবারের থেকেও বেশি। আমি আমার পরিবার থেকে সবসময় দূরে থাকি। নিজের বাচ্চাদের সাথে খেলতে পারি না, নিজের ওয়াইফের সঙ্গে সময় কাটাতে পারি না। কিন্তু এই সব কিছু তো আমি শুধুমাত্র আমার পরিবারের ভালোর জন্যই করছি, তাই না? তাহলে ক্ষতি কি? আমি হলাম আকাশ কুমার। লোয়ার ক্লাস ফ্যামিলিতে জন্ম নেওয়া, হাজার হাজার স্বপ্ন আর আশা নিয়ে। স্বপ্ন নিজের, যে আমি একদিন পড়াশোনা করে বড় মানুষ হয়ে উঠব, যার জন্য আমি আর আমার মা দুজনেই পরিশ্রম করি। আমি সারাদিন আমার পড়াশোনাতেই ব্যস্ত থাকি, আর আমার মা আমাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। স্বপ্নের এই কঠিন সময়ে মাঝে মাঝে একটা ব্রেক দরকার হয়। কিছু ভালো মুহূর্ত একজন ভালো সঙ্গীর সাথে, তাতে সেই সঙ্গী যদি পরই হয় তাতেই বা কি অসুবিধা? তার সাথে ঘনিষ্ঠ হওয়া তো কোনো অপরাধী নয়।
আজকে মনে হচ্ছে মনটা অন্যদিকে। সেরকম কিছু নয়। আকাশ, 6 মাস ধরে আমরা রিলেশনশিপে আছি, এইটুকু তো আমি তোমাকে জানি। বলো কি হয়েছে? আরে সেরকম কিছু নয়, ব্যাস ওই 2 দিন পর রেজাল্ট বেরোবে, তাই সেই নিয়ে একটু টেনশনে রয়েছি। টেনশনের কি আছে এতে? এক্সাম তো ভালো হয়েছিল না? হ্যাঁ জানি না, টেনশন হচ্ছে। যবে থেকে তোমার সাথে আলাপ হয়েছে পড়াশোনায় মনই বসে না আমার। সো সুইট। আর এক্সামটা খুব ভালো দিইনি, তাই ভয় পাচ্ছি যে আমি আবার ফেল না হয়ে যাই। আমার মা আমাকে নিয়ে অনেক আশা করে বসে আছে, সে আমাকে নিয়ে নানান স্বপ্ন দেখে বসে রয়েছে। আমার খুব ভয় পাচ্ছি। তুমি ভয় পেও না, সবকিছু খুব ভালো হবে, বুঝলে? আর তোমার স্বামী রাজীবও তো আসতে চলেছে, তাই না? আরে না, ডোন্ট ওয়ারি, ও এখন আসবে না, ও এখন এলাহাবাদে আছে। তুমি এসব কথা ছাড়ো। আবার করি? দরজা টরজা সব বন্ধ তো? হ্যাঁ বাবা, সব সময়ের মতো বাইরে থেকে দরজা বন্ধ আছে। এবার ঠিক আছে? আকাশ, আকাশ সোনা, হ্যাঁ মা। কি ভাবছিস বসে বসে? নে চা খেয়ে নে। আর উনুনে সবজি চাপিয়েছি, বন্ধ করে দিস। আমি আসছি এক্ষুনি। মা কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছি, আজ তোর রেজাল্ট আসবে তাই না, সেই জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আজকে আমাদের দুজনের পরিশ্রম সফল হয়ে যাবে, আর তুই পাশ হয়ে গেলে আমার সমস্ত স্বপ্ন পুরো হয়ে যাবে। পাস তো আমি হয়েই যাবো মা। ভগবান আমার কথা না শুনলেও তোমার কথা তো সে হ্যাঁ শুনবেই। আমার সোনা, নে তুই চা খেয়ে নে, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, গ্যাস বন্ধ করে দিস কিন্তু, ভাবনায় ডুবে থাকে। আরে চলে এসেছো তুমি? ও অনিতা, নিতিন ঘুমিয়ে পড়েছে কি? হ্যাঁ। তোমার ট্রিপ কেমন ছিল? খুব ভালো ছিল অনিতা, আমি সত্যিই ক্লান্ত এখন। আমি এখন স্নান করতে যাচ্ছি, তুমি আমার জন্য একটু চা নিয়ে এসো প্লিজ, তারপর আমি ঘুমোতে যাব। কি রাজীব, মানে এক্ষুনি তো তুমি এলে, আর আসার পরে তোমার শোয়ার কথা মনে হচ্ছে। আরে আরে বাবা, আমি কি এখন ঘুমোতে যাচ্ছি নাকি? আর একটা কথা শোনো, আর এমনিতেও 1 সপ্তাহ আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। আমরা দুজনে একসঙ্গে মিলে এনজয় করব। সত্যি তো? হ্যাঁ পাক্কা বাবা। আর একটা কথা, আর আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করতেও যাব। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে সময় কাটাইনি ভালো করে। ও রাজীব, আই লাভ ইউ সো মাচ। টু বেবি। আর একটা কথা শোনো, আমি এখন স্নান করতে যাচ্ছি, তুমি একটু চা নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি। আরে অনিতা, তুমি কি ঘড়িতে সময়টা দেখেছো এখন কটা বাজে? আর এটা কি, এখনো নিতিনও রেডি হলো না? বাবা, আই এম রেডি। ইয়েস, দ্যাটস মাই গুড বয়। কিন্তু তোমার মা কোথায় গেল? মা তো এখনো রেডি হয়নি। অনিতা, তাড়াতাড়ি চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। ওফো, এসে গেছি। এতদিন পরে বরের সাথে বাইরে যাচ্ছি, রেডি হতে তো একটু টাইম লাগবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চলো। হ্যালো, হ্যাঁ বিজয় বলো। হোয়াট? একটা কাজ করো, তুমি ওখানটা সামলাও, আমি এক্ষুনি আসছি। ওকে অনিতা, আমার এক্ষুনি যেতে হবে। বাবা, তুমি সবসময় এরকম করো, আমি তোমার সাথে কথা বলবো না। অনিতা, আই এম সো সরি ইয়ার, আমি ওখানে না গেলে খুব সমস্যা হয়ে যাবে গো। প্রজেক্টটা হাত থেকে বেরিয়ে যাবে, অনেকটা লস হয়ে যাবে। আর এই সব কিছু আমি কার জন্য করছি? তোমার জন্য আর নিতিনের জন্যই তো, তাই না? না রাজীব, তুমি তোমার লোভের বাহানা পরিবারের নামে করো না। তুমি কখনো ভেবে দেখেছো কি নিতিনের কেমন মনে হয়
যখন ও নিজের বন্ধুদের তাদের বাবাদের সাথে টাইম স্পেন্ড করতে দেখতে পায়। আরে আর আমার কি? আমার জন্য তোমার উপর কোনো দায়িত্ব নেই? অনিতা প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কি করিনি তোমাদের জন্য বলো তো? তোমরা যখন যা চেয়েছো তাই দিয়েছে কিনে। কমতি আছে রাজীব, তোমার কমতি। সব জিনিস টাকা দিয়ে কেনা যায় না। আরে আমারও কিছু চাওয়া পাওয়া আছে, সেটা শুধু তুমি পূরণ করতে পারবে, তোমার টাকা নয়। বুঝতে পারলে? আরে বাবা বোঝার চেষ্টা করো তুমি। আমি দিন রাত এক করে তোমাদের জন্যই তো কাজ করছি, তাই না? ব্যাস রাজীব ব্যাস, বেশ বুঝেছি আমি, আর তুমিও অনেক বুঝিয়েছো আমাকে। এখন শুধু তুমি নিজের কাজই করো। আরে অনিতা, অনিতা প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এভাবে চলে যেও না। আকাশ, এই নে প্রসাদ। কি হয়েছে? এভাবে মন খারাপ করে কেন বসে আছিস? রেজাল্ট এসেছে কি? হ্যাঁ বল, কি হয়েছে? পাস হয়েছিস না ফেল? ফেল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এভাবে কি করে ফেল হয়ে গেলি? শোনা, তুই তো বলেছিলিস তোর এক্সাম ভালো হয়েছে। হ্যাঁ, এত মন লাগিয়ে পড়াশোনা করলি যে, হ্যাঁ? আর তুই তুই বলছিস ফেল হয়ে গেছিস। সরি মা। সরি? জানিস, তোকে তোকে পড়াশোনা করাতে, তোকে বড় করাতে আমি আমি কত পরিশ্রম করেছি। দিন রাত এক করে দিয়েছিলাম। কবে থেকে অপেক্ষা করছিলাম আজকের দিনের, যে তুই পাস হয়ে যাবি আর অফিসার হবি, আর আমরা, আমাদের জীবনে আর দুঃখ থাকবে না। কিন্তু তুই ফেল হয়ে গেলি। কোনো ব্যাপার না সোনা, তোর কোনো দোষ নেই। দোষ আমাদের ভাগ্যেরই, জানিস। ভগবান ভাগ্যে যখন দুঃখই লিখেছেন, তখন সুখ থেকে পাবো। আরও একবার অনিতা নিজের জীবনে নিজেকে হতাশ আর একাকিত্ব বোধ করছিল। রাজীবের এইভাবে নিজের ফ্যামিলিকে ইগনোর করা অনিতা সহ্য করতে পারছিল না। অন্যদিকে আকাশ নিজের জীবনের পরীক্ষায় ফেল হয়ে গেছিল, ওর স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে গেছিল। আর সবথেকে বড় কথা হলো যে ও নিজের মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছিল না। আকাশ কি অনিতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেবে? আর অনিতা কি এটা হতে দেবে? আকাশ ফোন কেন ওঠাচ্ছিলে না? আমি কখন থেকে তোমায় কল করছি। আমি কথা বলতে চাই না। কথা বলতে পারবে না? এমনি কেন কথা বলতে পারবে না? আমি বললাম না আমি কথা বলতে চাই না। তুমি বুঝতে পারো না আমার কথা? সরি আকাশ, ওই আমি একটু টেনশনে ছিলাম। আই এম সরি। তোমাকে একটু ডিস্টার্ব লাগছে?
আকাশ, তুমি না একটা কাজ করো, তুমি না এক্ষুনি আমার কাছে চলে আসো, আমি সব ঠিক করে দেবো। কি ঠিক করতে পারবে তুমি? কি পারো তুমি করতে বলো? শরীরের খিদে মেটানো ছাড়া? আকাশ, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি সব জানি। আমি কি বলছি আমি জানি। তো তুমি না এলে না, আমি তোমার ঘরে চলে যাব, আর সেটা চোরের মতো নয়, দরজা দিয়ে। এখন আমার কিছু যায় আসে না, তারপর তুমি তোমার মাকে বসে বুঝিও। আসছি আমি। অনিতা, আকাশ, আই লাভ ইউ আকাশ। আমি জানতাম যে আমার আকাশ নিশ্চয়ই আসবে, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। আসো, বসো। কোনো ধারালো জিনিস দিয়ে একে মারা হয়েছে। স্যার, বাচ্চার গলায় আঙুলের নিশানা। আমার মনে হচ্ছে হয়তো গলা টিপে মেরেছে। একটা কাজ করো, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর খোঁজ নাও ফরেন্সিক টিম কতক্ষণে Okay, আসছে। আর শোনো রবি, হ্যাঁ স্যার। ভিকটিমের মোবাইলটা খোঁজো, কল ডিটেল বার করো, Okay, স্যার। আর খোঁজ নাও লাস্ট কল কার ছিল। ওকে স্যার। অনিতা, নিতিন, স্যার 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 এক স্যার মিনিট। স্যার, আমার ওয়াইফ আর আমার বাচ্চা স্যার, আমাদের স্যার, যেতে ওনাকে দিন। কি যেতে দেবো? আচ্ছা ঠিক আপনি আছে, এখানেই এখানেই দাঁড়ান। বসুন। দেখুন রাজীব, আপনার দুঃখটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরও কিছু ফর্মালিটিস থাকে যেগুলো আমাদের করতে হয়। আপনাকে আমাদের কিছু জিজ্ঞেস করার আছে, যদি আপনি বলেন তো আমরা পরে আসি। জিজ্ঞেস করুন স্যার, আপনি জিজ্ঞেস করতে পারেন। হুম। রাজীব বাবু, আপনি কি করেন? যখন এই ঘটনাটা ঘটলো আপনি কোথায় ছিলেন? স্যার, আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, আর এই কারণের জন্যই আমাকে বাইরে যেতে হয় বেশিরভাগ সময়। আমি কি করে জানবো যে আমি যাওয়ার পর এই সব কিছু হয়ে যাবে? বাইরে মানে কোথায়? শহর থেকে বাইরে? হ্যাঁ স্যার, এলাহাবাদ। হুম। কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা? স্যার, আমার লাইনে এমন কিছু লোক আছে যারা আমাকে নিয়ে হিংসা করে, কিন্তু স্যার ওরা কোনোভাবেই এরকম কাজ করবে না। হুম। আপনি কাউকে সন্দেহ করেন? না স্যার। রাজীব বাবু দেখুন, আপনি খারাপ ভাববেন না, কিন্তু এটা আমাদের কাজ একটু জিজ্ঞাসাবাদ করা। আপনি এক্ষুনি বললেন যে আপনি বেশিরভাগ শহর থেকে বাইরে থাকেন, হ্যাঁ স্যার। তো এমনটা কি হতে পারে যে আপনার অবর্তমানে অনিতা দিদির কোনো অ্যাফেয়ার চলছিল আর তার কারণেই হত্যা? আরে স্যার, এসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ এরকম ছিলেন না একেবারেই। হুম, ঠিক আছে। এই কেসের ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসাবাদ করতে হয় তো আমরা পরে যোগাযোগ করব। ওকে স্যার।
স্যার স্যার এই হলো অনিতার ওনার ছেলের প্রাইমারি রিপোর্ট পোস্টমর্টমের। স্যার রিপোর্ট বলছে যে খুব ভয়ঙ্করভাবে মারা হয়েছে, কিছু ধারালো চাকুর দিয়ে মারা হয়েছে। বাকি ডিটেল চলে আসবে। আর অনিতার ছেলেকে গলা টিপে মারা হয়েছে স্যার। মার্ডার ওয়েপন পাওয়া গেছে? স্যার এখনো পাওয়া যায়নি, তদন্ত চলছে। আর ফরেনসিক টিমের কি রিপোর্ট? স্যার ফরেন্সিক আপডেট এখনো আসেনি, কিন্তু অনিতার বাড়ির থেকে সমস্ত রকম চাকুগুলো আমরা উদ্ধার করেছি আর ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। স্যার অনিতার কল রেকর্ড, স্যার কল রেকর্ডে বিশেষ কিছু নেই, শুধু একটা নাম্বার আছে যে নাম্বারে প্রায় কথা বলতো। কার নাম্বারে? স্যার আকাশ নামে একটা ছেলের। আশেপাশে আমরা স্যার জিজ্ঞেস করেছি, সবাই ওর ব্যাপারে খুব ভালো কথা বলছে, যে ছেলেটা নাকি খুব ভালো আর ওর মার সঙ্গে থাকেও। যদি আকাশ এতটাই ভালো ছেলে হয় যে কারোর সাথে কথাও বলে না, তো ওই অনিতার সঙ্গে কি কথা বলতো, সেটাও বিশেষ করে রাতে? একটা কাজ করো রবি, এই আকাশকে নিয়ে এসো, আর খেয়াল রেখো হতে পারে যে এই মার্ডার ওয়েপন ওর কাছেই আছে। ওকে স্যার। স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? আমি কি করেছি? বলে বলা ছেলে, হ্যাঁ? এই জন্যে যে এই মার্ডারটা তুই করেছিস, এবার সত্যি করে বল। স্যার স্যার আমি আমি অনিতাকে মারিনি স্যার। আচ্ছা, তুই করিসনি? না স্যার। তাহলে যেদিন ও মারা যায়, লাস্ট কল তোকে কেন করেছিল? তোরা রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা কথা বলতিস কেন? বল, না হলে করে দেব। না স্যার, মারবেন না স্যার। আমি সব সত্যি সত্যি বলছি স্যার। বল। অ্যাকচুয়ালি স্যার আমার আর অনিতার স্যার অ্যাফেয়ার ছিল স্যার, গত 6 মাস ধরে। স্যার আমি বেশিরভাগ সময় নিজের পড়াশোনা নিয়ে থাকতাম। অনিতা ছাদে আসতো, আমি ওকে দেখতাম কখনো কখনো স্যার। ও একদম একাই ছিল স্যার। রাজীব নিজের কাজের জন্য সবসময় বাইরেই থাকতো। আমিও পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছিলাম স্যার, তাই আমারও একটু ব্রেকের দরকার হয়েছিল। আর আমরা একে অপরের কাছে চলে আসি, আমরা একে অপরের সাথে দেখা করতে থাকি। তারপর স্যার ইন্টিমেশনে শুরু হয়ে যায় স্যার, আর তার ফলে আমার পড়াশোনায় একদম ডিস্টার্ব হয়ে যায় স্যার। আমি সবসময় অনিতার ব্যাপারেই ভাবতাম, আমার মাথায় সবসময় ওর কথাই ঘুরতো স্যার। স্যার আমার মা আমাকে নিয়ে অনেক আশায় ছিল, আমি পড়াশোনা করে অফিসার হব, ইউপিএসসি এক্সাম কোয়ালিফাই করব স্যার। কিন্তু আমার ইউপিএসসির এক্সাম পুরোপুরিভাবে খারাপ হয়ে যায় স্যার। আর আমি ভয় পেয়েছিলাম যে আমি ফেল হয়ে যাব। যা ভেবেছিলাম তাই হয়েছে স্যার। স্যার আমি ফেল হয়ে যাই স্যার। আর সেদিন রাতেই স্যার অনিতার জেদ ধরে স্যার, যে ওকে আজকে রাতেই দেখা করতে চায় স্যার। আমি ওকে রেগে গিয়ে বারণ করে দিই, কিন্তু ও আমাকে হুমকি দিতে থাকে স্যার। আমি যদি ওর সাথে দেখা না করি তাহলে ও আমার বাড়িতে চলে আসবে, আর বলছিল যে তুমি তোমার মাকে সামনে নিও। আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে স্যার, যে ও আমার বাড়িতে চলে আসবে। স্যার আমি ভয় পেয়ে যাই স্যার, যাতে মা এই সব কিছুর ব্যাপারে কিছুতেই জানতে না পারে। সেই জন্য স্যার আমি সেদিন রাতে ওর সাথে দেখা করতে চলে যাই। তারপর ওই রাতে বাড়িতে চলে আসি আমি, আর বাড়িতে এসে শুয়ে পড়ি স্যার। কিন্তু স্যার সকালে উঠে দেখলাম যে অনিতার বাড়িতেই ওর খুন হয়ে গেছে। আমি সত্যি বলছি স্যার, আমি অনিতাকে খুন করিনি স্যার। তুই সত্যি বলছিস না মিথ্যে, সেটা তো আমরা বের করেই ফেলবো, কিন্তু যতক্ষণ না আমরা সেটা জানতে পারছি তুই এখানেই থাকবি, বুঝলি? স্যার আকাশ যদি সত্যি বলে তাহলে অনিতাকে কে মারল? আর তেমন কোনো ক্লোজ লোক নেই। ঠিকই বলেছ, কিন্তু আকাশের কথা অনুযায়ী যে রাজীব আর অনিতার সবসময় ঝগড়া হতো, সেটাও এই ব্যাপার নিয়ে যে রাজীব
নিজের ফ্যামিলিকে টাইম দেয় না, বিশেষ করে এই অনিতাকে। এই জন্যে অনিতা আকাশের সাথে অ্যাফেয়ার শুরু করে। হতে পারে এই রাজীব অনিতা আর আকাশকে একসাথে দেখে ফেলেছিল আর রেগে গিয়ে অনিতাকে খুন করে দিয়েছে। স্যার এটাও হতে পারে, যে কারো রাগ হবে। একটা কাজ করো রবি, এই রাজীবের কল ডিটেল বার করো, এর সব পরিচিতর সাথে কথা বলো, এর পুরো ঠিকুজি কুষ্টি বার করো। আর হ্যাঁ, এটাও খোঁজ নাও ওই রাতে ও শহরে ছিল না শহরের বাইরে ছিল। হ্যাঁ স্যার, ঠিক Okay. আছে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার ওই আকাশের মা এসেছে স্যার। পাঠিয়ে দাও। আগে স্যার। বসুন। স্যার, আপনি আকাশকে কেন এনেছেন? ও আবার কি করেছে? ও তো খুব সোজা সরল, ও এরকম কিছু করতে পারে না। দেখুন, আগে আপনি শান্ত হন। আমাদের সন্দেহ যে আপনার ছেলে আকাশ অনিতাকে খুন করেছে। না না, এরকমটা নয়। আমার ছেলে তো কাউকে চোখ তুলেও দেখে না, তাহলে ও খুন কি করে করবে? দেখুন, হয়তো আপনি এটা জানেন না, আপনার ছেলে আকাশ আর অনিতার গত 6 মাস ধরে অ্যাফেয়ার চলছে। এই জন্য ও ওর পরীক্ষাতেও ফেল করেছে। শুধু তাই নয়, মার্ডারের রাতেও অনিতার সঙ্গে দেখা করতে গেছিল। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ। আমার ছেলে এরকম না, ও কারোর খুন করতেই পারে না। আপনার আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমার আকাশ এরকম নয়। আমাকে আমাকে একবার ওর সাথে দেখা করিয়ে দিন স্যার, আমার ছেলের সঙ্গে দেখা করতে দিন। দেখুন, এখন আমাদের এনকোয়ারি চলছে। যদি আমরা জানতে পারি যে আপনার ছেলে আকাশ কিছু করেনি, তাহলে ওকে অবশ্যই আমরা ছেড়ে দেব। কিন্তু এর মাঝে আমাদের এনকোয়ারি চলছে, তাই ওর সাথে এখন কেউই দেখা করতে পারবে না। তাই এখন আপনি প্লিজ বাড়ি যান। স্যার হুম। স্যার এই রাজীবের ব্যাপারে খোঁজ খবর নিলাম। এর লাইফের হুম। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল টাকা, আর কিছু না। স্যার এ এলাহাবাদের জন্য বেরিয়ে তো ছিল, কিন্তু সেখানে যায়নি। ও এই শহরেই ছিল, ওর একটা গার্লফ্রেন্ডের সঙ্গে। খুব ভালো ব্যাপার। মানে রাজীবেরও অ্যাফেয়ার রয়েছে। হ্যাঁ স্যার। স্যার একটা কথা আমি বুঝতে পারছি না, আমাকে এখানে কেন ডাকা হলো বলুন তো? এটা জিজ্ঞেস করার জন্য যে আপনি আপনার বউকে কেন মেরেছেন। হোয়াট? হ্যাঁ। স্যার আমি নিজের ওয়াইফকে কেন মারবো বলুন তো? আর আমি আপনাকে আগেও বলেছি, সেদিন আমি শহরের বাইরে ছিলাম, এখানে ছিলাম না। আচ্ছা, কোথায় গেছিলেন আপনি? আমি বলে দিচ্ছি। তুমি আমাদের বলেছিলে বটে যে তুমি এলাহাবাদ গেছো, কিন্তু তুমি ছিলে এখানেই, এই শহরে। বলো কেন মিথ্যে বলেছিলে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানতে যে অনিতা আর আকাশের অ্যাফেয়ার চলছে। কি? স্যার স্যার এসব কি বলছেন আপনি? আমার ওয়াইফ এরকমটা ছিল না, ও তো খুব সোজা সরল আর সুশীল। হ্যাঁ স্যার, এটা সত্যি কথা, আমি ওর সঙ্গে সময় কাটাতে পারতাম না, কিন্তু স্যার আমরা একে অপরকে খুব ভালো করে বুঝতাম। কিছুই বুঝতে না, কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। আসলে তুমি অনিতাকে টাইমই দিতে না একদম। এই জন্যই ও একাকিত্ব বোধ করে আর আকাশের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আর যখন তুমি এই কথাটা জানতে পারলে, তখন তুমি রাগের মাথায় ওকে খুন করে দিলে। স্যার আমি ওর অ্যাফেয়ারের ব্যাপারে আমি সত্যি কিছু জানতাম না, আর আমি ওকে মারিনি, সত্যি বলছি স্যার। আর আমি আমার নিজের ছেলেকে নিজের হাতে কেন মারবো বলুন তো? আপনি আমার কথাটা বিশ্বাস করছেন না কেন? সেই রাত্রে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে হোটেলে ছিলাম। আপনার বিশ্বাস না হলে আপনি তাহলে খোঁজ খবর নিয়ে দেখুন না স্যার।
স্যার আমি কারোর মার্ডার করিনি স্যার। ম্যাডাম, হ্যাঁ, আমাকে আমার ছেলের সাথে দেখা করিয়ে দিন। ওর জন্য খাবার এনেছি। কাল থেকে কিচ্ছু খায়নি আমার ছেলে। আপনি বসুন, এক্ষুনি স্যার আসবেন, আমি কথা বলছি। স্যার আমার মনে হয় না যে রাজীব খুন করেছে। ও তো যা খুশি তাই বলবে। যখন ফরেন্সিক রিপোর্ট আসবে তখন এটা কনফার্ম হবে। এমনিতেও সকালে রিপোর্ট চলে আসবে। আসুক। আমি বুঝতে পারছিলাম না যে শেষমেশ অনিতাকে খুন কে করেছে। মোটিভ রাজীব আর আকাশ দুজনের কাছেই ছিল, কিন্তু এদের দুজনের মধ্যে কারোর বিরুদ্ধেই আমার কাছে কোনো রকম প্রুফ ছিল না। আমি শুধু অপেক্ষা করছিলাম ফরেন্সিক রিপোর্টের। আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ, আমি পরে কল করছি। স্যার ফরেন্সিক রিপোর্ট। হুম। স্যার রিপোর্ট অনুযায়ী খুনটা ছুরি দিয়ে করা হয়েছে। তো এই ক্ষেত্রে 90% চান্স রয়েছে খুনটা ওই ছুরি দিয়েই হয়েছে যেটা আমরা আকাশের বাড়ি থেকে তার পেয়েছি। মানে খুনটা আকাশ করেছে। চলো চলুন স্যার। এই থামো। এই এবার তো বল। ফরেন্সিক রিপোর্টে দেখাচ্ছে যে ছুরিটা আমরা তোর ঘর থেকে পেয়েছি সেই ছুরি দিয়ে অনিতাকে খুন করা হয়েছে। বল। স্যার আপনি আমাকে প্রাণে মেরে ফেললেও স্যার আমি এটাই বলবো যে আমি অনিতাকে খুন করিনি। স্যার আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ স্যার। এসো রবি। স্যার যদি আকাশ খুন না করে থাকে তাহলে খুনটা কে করলো? আমার তো মনে হয় আকাশ মিথ্যে কথা বলছে। ম্যাডাম, কখন থেকে বসে আছি আমি, আপনি দেখা করতে দিচ্ছেন না কেন আমার ছেলের সাথে? কাল থেকে কিছু খায়নি ও। খাবার এনেছি ওর জন্য। কে চেঁচাচ্ছে বাইরে? স্যার উনি আকাশের মা, ওর জন্য খাবার নিয়ে এসেছে, দেখা করার জন্য বলছেন। সাইন করাও। একটা কথা বলো, আকাশের ফ্যামিলিতে শুধু আকাশ আর আকাশের মাই তো আছে? হ্যাঁ স্যার। ওনাকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ স্যার। স্যার, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। ওরা দেখা করতেই দিচ্ছে না আমাকে। দেখুন দিদি, আমার তো মনে হচ্ছে আপনি আপনার ছেলের সাথে কোনোদিনই আর দেখা করতে পারবেন না। কেন আমি দেখতে পাবো না স্যার? কারণ আপনার ছেলে অনিতা আর ওর বাচ্চা দুজনকেই খুন করেছে। এখন তো ফরেন্সিক রিপোর্টও দেখা যাচ্ছে যে যে ছুরিটা আপনার বাড়ি থেকে পাওয়া গেছে সেই ছুরি দিয়েই খুনটা হয়েছে। তো এখন তো ওর ফাঁসি হবে। আপনি কি করে বলতে পারেন ও খুন করেছে? ওই করেছে? না স্যার, ও খুন করেনি। তাহলে কিন্তু খুনটা করলো কে? আমি। আচ্ছা, কিভাবে করলেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। অনিতার আর ওর বাচ্চারও। ও আমার ছেলের জীবন বরবাদ করে দিচ্ছিল। আকাশ যখন ফেল হয়ে গেছিল না, তখন আমার খুব রাগ হলো। আমি এটা ভেবে নিলাম যে হয়তো এটা আমার খারাপ ভাগ্যের কারণে যে আকাশ ফেল হয়ে গেল। কিন্তু ওই দিন রাতে আকাশকে আমি অনিতার সাথে কথা বলতে শুনে নিলাম। তখন আমার খুব রাগ উঠলো। আমি বললাম না আমি কথা বলতে চাই না। একবার বললে বুঝতে পারো না? কি ঠিক করে দেবে তুমি? হ্যাঁ, কি করতে পারো তুমি শরীরের খিদে মেটানো ছাড়া? হ্যাঁ, আমি সব কিছু জানি। আমি কি বলছি। আমি আসছি। ও আকাশকে ব্ল্যাকমেল করছিল। আমার ছেলে না চাওয়া সত্ত্বেও আকাশকে ওর কাছে যেতেই হলো। আমার মাথা খুব গরম হয়ে গেছিল। ও আমার ছেলের ক্যারিয়ার খারাপ করছিল, আর
আমি আমার ছেলেকে বরবাদ হতে দেখতে পারছিলাম না, সেই জন্য আমি ওকে মারার প্ল্যান করে ফেললাম। কিছুক্ষণ পর যখন আকাশ ফেরত এলো তখন আপনি হাসুন, বসুন। আপনি এত রাতে কিছু হয়েছে না? হ্যাঁ, তোর সঙ্গেই কথা বলতে এসেছি। হ্যাঁ তো বলুন না। কেন কেন বরবাদ করছিস আমার ছেলেকে? কি আজে বাজে বকছেন? ফালতু কথা বলছি? আমি সবকিছু জানি। তোর আর আমার ছেলের মধ্যে অ্যাফেয়ার চলছে, আর তুই ওকে বরবাদ করতে চাইছিস। আচ্ছা, তাহলে আপনি জেনেই গেছেন, ভালো কথা। তবে আপনি একটা কথা তো নিশ্চয়ই জানেন, যে হাততালি কখনো একটা হাতে বাজে না। আপনার ছেলে আর আমার মধ্যে যা কিছু হয়েছে সেটা আমাদের দুজনের ইচ্ছেতে হয়েছে। আর এখন আপনার ছেলে আমাকে বলছে যে ও আমার সাথে থাকতে চায় না। এখনো কি করে না করতে পারে? আমি এখন আপনার ছেলেকে কোনো মতেই ছাড়তে পারবো না। এইভাবে কি করে ছাড়বি না তুই? হ্যাঁ, তোর কি মনে হয় আমি তোকে এইভাবেই ছেড়ে দেবো? কি করে নেবেন আপনি? হ্যাঁ? আর এটা ছাড়ুন আমার হাত। এটা কি করছেন আপনি? তোকে মেরেই আমার ছেলের জীবন রক্ষা করব আমি। তুই আমার ছেলেকে বরবাদ করছিস। ছেড়ে দেন, এটা আপনি খুব ভুল করছেন। না, আমি এটা দেখতে পারবো না। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি যেটাই করেছি আমার ছেলের জন্য করেছি। যদি আমি ওকে না মারতাম তাহলে ও আমার ছেলের জীবন বরবাদ করে দিত। আমার মনে হয় না যে আমি কিছু ভুল করেছি স্যার। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি কিরকম মা? আপনি শুধু একজন মহিলাকেই নয়, একটা ফুটফুটে বাচ্চাকেও খুন করেছেন। এবার পুরো জীবনটা জেলে কাটান আর ভাবতে থাকুন যে আপনি কি করেছেন। নিয়ে যাও একে। আশা এবং প্রয়োজনীয়তা সব মানুষেরই থাকে, সেগুলো পূরণ করারও দরকার আছে, কিন্তু সেই আশা এবং প্রয়োজনীয়তারও মূল্যটা বোঝা দরকার। রাজীবের পয়সার পেছনে দৌড়ানোটা কিন্তু ভুল ছিল না, কারণ প্রত্যেকটা মানুষ নিজের জীবনে যত পারে তত বেশি পয়সা কামাতে চায়, কিন্তু তার মধ্যে এটা প্রয়োজন যে পরিবারকেও কিছুটা সময় দেওয়া। পরিবার আর ব্যবসার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হয়। রাজীব এই ভারসাম্যটা বজায় রাখতে পারেনি। অনিতা যা কিছুই করে থাকুক সেটা ভুল করেছে। রাজীব যখন অনিতাকে সময় দিচ্ছিল না তখন অনিতা রাজীবকে পরিষ্কারভাবে সবকিছু বলতে পারত। যদি পরিষ্কার কথাবার্তা হতো তাহলে হয়তো রাজীব অনিতার কষ্টটা বুঝতে পারত। আকাশও যেটা করেছে সেটা ভুল করেছে, কারণ আকাশকে নিয়ে ওর মায়ের অনেক আশা ছিল, কিন্তু আকাশ নিজের মোটিভটাকে ছেড়ে অনিতার প্রেমের জালে জড়িয়ে পড়েছিল। যদি আকাশ নিজের মোটিভের ওপর একটুও খেয়াল রাখত তাহলে হয়তো ও আজ একটা অফিসার হতো। আমি ইন্সপেক্টর বিজয় সিং আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অপরাধের অন্য এপিসোডে কোনো নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।